কখন উঠেছো ভাইয়া? ফাহাজ ল্যাপটপে চোখ রেখে বলে, তোমার পরেই উঠেছি। আমি ভাবছিলাম এখনই নাস্তা বানাতে যাব, আর তুমি চলে এলে। এই কথাগুলো ওয়াহাজ বলে ওঠে। নাও, চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। দেখো তো নুডলস কেমন হয়েছে। ওয়াহাজ চায়ের কাপ আর নুডলস নিয়ে বলে, তোমার বানানো চা আর লুডুসের সাথে কারো তুলনা হবে না। মৃদু হাসে বেলা। এতদিন রান্না বান্না করেছে সে, কেউই কখনো খারাপ বলতে পারেনি। মেয়েরা সংসার শুরু করলে কত কিছু শিখে যায়। ফাহাজ নাস্তা করতে করতেই বলে, আমাকে ওই টিম থেকে আবার নক করছে, জয়েন করতে বলছে। বেলা চায়ে চুমুক দিয়ে বলে, কোন টিম? যেটার হয়ে আগে কাজ করতে? হ্যাঁ। ওরা কি আসলেই দেশের মানুষের হয়ে কাজ করে? সুযোগ পেলেই তো টাকাওয়ালাদের হয়ে যায়। মধ্যবিত্ত নিম্নবিত্তরা কাকে ভরসা করবে ওদের? তুমি ওসবে আর জড়াবে না। তাদের কাজ কি অন্যায়ের শাস্তি দেয়া। তারা কি সব অন্যায়কারীদেরকে শাস্তি দিচ্ছে না? আমিও এসবে আর জড়াবো না। নিজে যেভাবে পারি সাহায্য করব, তবু ওদের সাথে জড়াবো না। তোমার বাইরে যাওয়ার দিন ঘনিয়ে আসছে, খুব তাড়াতাড়ি চলে যেতে হবে তোমার। তুমি চলে গেলে এখান থেকে আমরা স্থানান্তর হব। সিলেটে একটা চাকরির কথা চলছে। বেলা ইতস্তত ভাবে বলল, তাহলে বাড়ি পাল্টানো বোকামি হয়ে গেল না ভাইয়া? দুদিন আগে কথা হয়েছে, আগে জানলে পাল্টাতাম না, ওখান থেকে চলে যেতাম, কিন্তু সেটা তো হয়নি। আচ্ছা। ফায়াজ তোমাকে আর কিছু বলেছে? আকস্মাৎ এমন প্রশ্নে বেলা থতমত খেয়ে যায়। ভাবতে থাকে ভাইকে বলা ঠিক হবে কিনা। এমনিতেই নতুন সম্পর্ক হতে চলেছে। তার ভাই ফারাজকে ভীষণ পছন্দ করে, কিন্তু বেলার সাথে পছন্দ করতে পারে না, করার কথাও নয়। ওয়াহাজ আবার বলে, ফায়াজ তোমাকে নিতে এসেছিল গতকাল, কিছু বলেছে কি? তুমি ওকে নিয়ে একদম ভাববে না। তুমি ওকে নিয়ে ভাবলে নিজের ভালো থাকা হারাবে। সে যোগ বিয়োগের মাঝে অবস্থান করে। তাকে হারানোর ভয় দেখানো বোকামি। একজন মানুষ সব কিছু হারিয়ে তবেই শূন্যতায় পূর্ণ হয়। তখন আর পাওয়া না পাওয়াতে যায় আসে না। আমার জীবনে আর কেউ যুক্ত হবে না ভাইয়া। আমার জীবনে আমি একা ভালো থাকবো, আর তোমরা তো আছোই। বেলা চায়ের কাপ আর ছোট প্লেটের দুইটা নিয়ে চলে যায়। ওয়াহাজ নিজের কাজে আবার মন দেয়। সকাল সকাল গোসল করে নিজের ব্যাগ গুছিয়ে নিল। ভাইকে বলল তাকে পার্লারে রেখে আসতে। সকাল সকাল সেখানে না গেলে তাড়াতাড়ি ফিরতে পারবে না। ছোট বোনের কথা ফারাজ যেন অক্ষরে অক্ষরে পালন করছে। মৌকে নিয়ে বের হওয়ার সময় এক আত্মীয় বলেই ফেলল। ফারাজ মৃদু হেসে বলল, ঠিকই বলেছেন, কিন্তু মেয়েদের ইচ্ছে মতো সাজার এই একটা দিন বাড়িতে থেকে সেই বা কি আনন্দ করত। চুপচাপ বসেই থাকতে হতো। ওকে ছাড়াই সবাই সব কিছু করতো, করবেও। এত চাপ নেওয়ার কিছু নেই, 12টার মধ্যে চলে আসবে। ফারাজ মৌকে মন খারাপ করতে না দিয়ে তাড়াতাড়ি করে নিচে চলে আসে, পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে যায়। বেলাদের নতুন বাসার সামনে বেলাকে দাঁড়িয়ে থাকার কথা। মৌ রাতেই বেলাকে বলে রেখেছিল তার সাথে যাওয়ার কথা। বাসার কাছাকাছি আসতেই সে বলে, ভাইয়া, সামনে ওয়াজিয়া দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে যাব। ফারাজ সামনেই চোখ স্থির রেখে বলে। আচ্ছা। মৌ আবার বলে, আগেই ওর সাথে কথা ছিল, ও আমার সাথে পার্লারে সাজবে। সেদিন ওর জন্য আমি আরেকটা শাড়ি নিয়েছি, গাঢ় খয়েরি রঙের। কি দারুণ যে শাড়িটা! ওকে আজ এটা পরতে বলবো। একটা ননদ বলে কথা, ওকে আজ আমি আমার ইচ্ছে মতো সাজাবো। ফারাজ বেলাকে দেখে গাড়ি থামালো। জানালা দিয়ে মৌয়ের মুখ বের করে দেয়। সহাস্যে বলে, ভেতরে এসো, তাড়াতাড়ি পৌঁছতে হবে। বেলা ভেতরে গিয়ে মৌয়ের পাশে বসে। দুজনের কথা শুরু হয়, কিভাবে কি করবে, যেন সাজটা দেবে, শাড়ি কিভাবে পরবে ইত্যাদি। ফারাজ এক মনে গাড়ি চালাচ্ছে, কোনো দিকে তার নজর নেই, শুধু মনটা বেলার কাছে পড়ে আছে। নজর না থাকলেও মনটা যেন শুধু বেলাতেই আবদ্ধ। মৌ কথার মাঝে মাঝে বারবার ভাইকে দেখে যাচ্ছে। একটা বারের জন্য সে বেলার দিকে তাকায়নি। ভালোবাসার মানুষ কি না চেয়ে ভালোবাসার মানুষের ভালো কজনে চায়? ভাইয়ের এই অবস্থায় যেন দম বন্ধ লাগছে তার। বেলাকে অনুরোধ করে বলতে ইচ্ছে করছে, প্লিজ অজিয়া,
আমার ভাইয়ার কাছ থেকে যেও না। আমার ভাইয়া তোমাকে অসম্ভব ভালোবাসে। খুব কম পুরুষ তার ভালোবাসার মানুষের জন্য কান্না করে। আমি ওকে তোমার জন্য দম বন্ধ করা কান্নাকাটি করতে দেখেছি কাল। কিছু বলতে পারে না মৌ। বেলার পক্ষেও ফারাজকে মেনে নেওয়া সম্ভব নয়। যে মেয়ে এত বড় একটা ধাক্কা খেয়েছে সে কিভাবে এত সহজে নতুন করে জীবন শুরু করবে। মৌ একটা দীর্ঘশ্বাস ফেলে। পাশে থেকে একটা ব্যাগ বেলার হাতে দিয়ে বলে, এই যে রায়ভাগিনী, এটা তোমার জন্য। আজ তুমি এটাই পরবে। বেলার ব্যাগের ভেতরে গাঢ় খয়েরি রঙের শাড়ি দেখে মৃদু হাসে। মৌকে বলে ওঠে, তুমি আমার জন্য পছন্দ করে কিনেছো, আমি না পরে পারি? আমি এটাই পরবো। বেলা ফারাজের দেওয়া সবুজ রঙের শাড়িটা নিয়ে আসেনি। যদিও সে সেদিন শাড়িটা নিতে বাধ্য হয়েছিল, আজ সেটা পরার কথা ছিল, তবুও সে সেটা নিয়ে আসেনি। তার মনে হয়েছিল শাড়িটা বেলার গায়ে দেখলে ফারাজ আবারও কোনো প্রশ্রয় প্রলজ্জিত হতে পারে। কাউকে সে আশায় রাখতে চায় না, একদম চায় না, কখনোই চায় না। তোমার মনে হয় না আমার ভাইয়াকে তোমার মেনে নেওয়া উচিত? ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসে। আমি ওর চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি অজিয়া। দুজনের সাজ কমপ্লিট হয়ে যাওয়ার বাড়িতেই যাবে বলে ফারাজকে আসতে বলে মৌ আর বেলা পার্লারেই বসেছিল। মৌ হঠাৎ এমন কথা বলায় চমকে যায়। ফারাজকে সে নিষেধ করেছিল এসব বিষয় নিয়ে কারোর সাথে কথা বলতে। ফারাজ তার কথা রাখল না। বেলাকে চুপ থাকতে দেখে মৌ আবার বলে ওঠে, তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি আমার বাবা মায়ের সাথে কথা বলবো তোমাদের বিষয়ে। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা আমাদের বিষয় না ভাবি, এটা তোমার ভাইয়ের বিষয়। আমি মাস সাতেকের মাথায় অন্য কারোর সাথে সংসার করার স্বপ্ন দেখতে পারবো না। তোমার মনে হয় না তুমি একটু বেশি কঠোর হচ্ছ? না, একদমই মনে হয় না। আজ তোমার বিয়ে, এসব বাদ দাও তো। আমার ভাইকে যেহেতু বিয়ে করছো, আমাকে সহ্য করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। প্লিজ অজিয়া। ভাবি, এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না, প্লিজ। মৌ আর কিছু বলল না। মনে মনে সিদ্ধান্ত নেয় ওয়াজিহাকে এইভাবে বলে কাজ হবে না, বলতে হবে ওয়াহাজকে। সে বড় ভাই, বোনের ভালো সে নিশ্চয়ই বুঝবে। ফারাজ পার্লারের সামনে এসে গাড়িতে বসতেই মৌকে কল দেয়। একবার, দুইবার, তিনবারও সে কল রিসিভ করে না। বাইরে বসে বারবার হর্ন বাজায়, তবুও কেউ বাইরে না আসায় আর কোনো পথ না পেয়ে কন্ট্যাক্ট নাম্বার থেকে বেলার নাম্বার খুঁজে বের করে। স্ক্রিনে বেলার নাম এবং নাম্বার জ্বলজ্বল করছে। নাম্বারটা থাকা সত্ত্বেও সে কখনো নিজের ইচ্ছেতে বেলাকে ফোন করেনি। স্ক্রিনে থাকা নাম্বারটি কল দিতে গিয়েও সে দিতে পারছে না। সে জানে বেলা তার কল পেয়ে তার বিষয়ে হয়তো ভুল আবারও ভাবতে পারে। ফারাজ মৌয়ের নাম্বারে আবার কল দেবে, তখনই মৌয়ের নাম্বার থেকে ফোনে কল আসে। সে তাড়াতাড়ি কলটা রিসিভ করে বলে, তাড়াতাড়ি নিচে চলে আয়। আমি কখন থেকে বাইরে বসে আছি, ফোন ধরিস না কেন? মৌ আমতা আমতা করে বলে, আচ্ছা আসছি। ফোন সাইলেন্ট থাকতে হবে কেন? তোকে কেউ নিশ্চয়ই অযথা কল দিবে না। আমি এখানে 10 মিনিট যাবৎ বসে আছি আর তুই কল ধরছিস না। জলদি নিচে চলে আয়, আমি ওয়েট করছি। আচ্ছা আসছি বলেই মৌ বেলাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে আসে। ফারাজ সামনের দিকে তাকাতেই দুজনকে দেখতে পায়। দুজন বউ সাজে এগিয়ে আসছে, তার একটু পেছনেই একজন হালকা সাজে এগিয়ে আসছে। বোনের দিকে নজর যায় তার। কি সুন্দর লাগছে তার ছোট বোনটাকে। আজই হয়তো বাবার পরে বোনের ওপর তার যে অধিকার ছিল সেটা হারাবে। বিয়ের আগে একটা মেয়ে বাবার পরে ভাইয়ের পরে নির্ভরশীল হয় বেশি। যে কোনো বিপদে বাবা আগে এগিয়ে যেতে না পারলে ভাই ঠিকই ছুটে যায়। বাইরের খারাপ পরিবেশ থেকে সব সময় বাঁচিয়ে রাখে। বোনের দিকে কেউ খারাপ নজরে তাকানোর আগে যেন ভাইয়ের হাত চলা শুরু হয়ে যায়। সেই বোন বিয়ের পর সব সম্পর্ক ছেড়ে একটা মানুষের কাছে চলে যায়। ওই একটা মানুষ কখনো কখনো সেই মেয়েটাকে কোনো সময় তার ফলে আসা পরিবারের অভাব পূরণ করে দেয়। আবার কেউ বারবার মনে করিয়ে দেয় এটা তোমার বাড়ি না। মেয়েদের কেন বাড়ি হয় না? মেয়েরা যখন যা ইচ্ছে তা করতে পারে না। বেলা আর মৌ গাড়ির দরজা খুলে নিজেদের সিটে এসে বসে। মৌ উচ্ছ্বাসিত হয়ে ভাইকে জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে ভাইয়া?